আকাশে উড়ে বেড়ানোর শখটা কার না থাকে, তাই না? আর এই স্বপ্নটাকে সত্যি করতে DJI Mini 3 কিন্তু দারুণ একটা ড্রোন। কিন্তু প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করবেন? ভয় নেই। আজকের এই আলোচনায় আমরা একদম বক্স খোলা থেকে শুরু করে প্রথমবার আকাশে ওড়ানোর প্রতিটা স্টেপ দেখে নেব। তো চলেন শুরু করা যাক। এই যে দেখুন, আকাশ থেকে তোলা কি অসাধারণ একটা সিনেম্যাটিক শট। ভাবছেন এটা করা খুব কঠিন? একদমই না। DJI Mini 3 এর মতো ড্রোনগুলো কিন্তু ঠিক এই কাজটাই একদম সহজ করে দিয়েছে। এর ভেতরে থাকা 4K HDR ক্যামেরাটা কিভাবে এত সুন্দর ছবি তোলে, চলেন সেই টেকনোলজিটাই একটু কাছ থেকে দেখি। আচ্ছা, কোনো কিছু ওড়ানোর আগে তো সেটাকে ভালো করে চিনে নেওয়া দরকার, তাই না? তো আমাদের প্রথম কাজ হবে এই DJI Mini 3 ড্রোনটার সাথে একটু পরিচিত হওয়া। আর সাথে এটাও জানবো ঠিক কি এমন আছে এতে যে কারণে এটা সারা বিশ্বে এত জনপ্রিয়। এই যে, এটাই হলো DJI Mini 3। দেখতে একদম ছোটখাটো, তাই না? এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সাইজ আর এটা যে ভাঁজ করে ফেলা যায়। মানে যে কোনো জায়গায় ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। আর ঠিক এ কারণেই যারা নতুন ড্রোন ওড়ানো শুরু করছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। এর কিছু ফিচার কিন্তু একে অন্যদের থেকে একদম আলাদা করে দিয়েছে। যেমন এটার ওজন মাত্র 249 গ্রামেরও কম। এর মানে কি জানেন? অনেক দেশে এটা ওড়ানোর জন্য কোনো রেজিস্ট্রেশনই লাগে না। দারুণ না ব্যাপারটা? সাথে তো 4K HDR ভিডিও আছেই। আর ট্রু ভার্টিক্যাল শুটিং বলে একটা ফিচার আছে, যেটা দিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানানো যায়। আর একবার ফুল চার্জ দিলে প্রায় 38 মিনিট আকাশে উড়তে পারে, যা যে কোনো শট নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট সময়। আচ্ছা, এই মিনি 3 এর কিন্তু একটা প্রো ভার্সনও আছে। তো দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হল অবস্ট্যাকল সেন্সিং, মানে বাধা শনাক্ত করার ক্ষমতা। প্রো মডেলটায় সামনে আর পেছনে এক্সট্রা সেন্সর লাগানো থাকে, যেটা এই সাধারণ মিনি 3তে নেই। এই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোই কিন্তু ঠিক করতে সাহায্য করবে যে আপনার বাজেট আর প্রয়োজন অনুযায়ী কোনটা কেনা উচিত। তো ড্রোনটা দেখতে তো সুন্দর, কিন্তু এবার একটু ভেতরের কথায় আসি। মানে এর পেছনের সায়েন্সটা কি? এই ছোট্ট যন্ত্রটা ঠিক কোন জাদুতে বাতাসে ভেসে থাকে? চলেন সেই রহস্যটা একটু ভেদ করা যাক। প্রথমেই যে কনসেপ্টটা আসে সেটার নাম হলো থ্রাস্ট। একদম সহজ ভাষায় বললে এটা হলো একটা ধাক্কা। ড্রোনের পাখাগুলো যখন ঘোরে তখন যে পুশ বা ধাক্কাটা তৈরি হয় সেটাই হলো থ্রাস্ট, আর এটাই ড্রোনকে চালনা করে। এরপর আসছে লিফট। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এই শক্তিটা সোজা কথায় গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করে ড্রোনটাকে উপরে তুলে ধরে, মানে বাতাসে ভাসিয়ে রাখে। পাখা যত স্পিডে ঘুরবে, লিফটও তত বেশি হবে। আরেকটা মজার জিনিস হলো টর্ক। এটা একটা ঘোরানোর শক্তি। আচ্ছা, হেলিকপ্টারের লেজে যে ছোট পাখা থাকে, ওটা কেন থাকে জানেন? কারণ মেন পাখাটা যখন ঘোরে তখন পুরো হেলিকপ্টারটাও উল্টো দিকে ঘুরতে চাইবে। ওই লেজের পাখাটা সেই ঘোরার শক্তিটাকে আটকে দেয়। ড্রোনের ক্ষেত্রেও এই টর্কের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ড্রোন কিভাবে নিজেকে সামলায়? হেলিকপ্টারের তো লেজের পাখা আছে, ড্রোনের তো নেই। এখানেই আসল কৌশলটা। ড্রোনের 4টা পাখার মধ্যে দুটো ঘোরে ঘড়ির কাটার দিকে, আর বাকি দুটো ঘোরে ঠিক তার উল্টো দিকে। এই উল্টো পাল্টা ঘোরার কারণে এক পাখার টর্ক আরেক পাখার টর্ককে ক্যান্সেল করে দেয়, আর ফলাফল ড্রোনটা একদম স্থির হয়ে বাতাসে ভাসতে পারে। আর এই যে মোটরগুলো, এগুলোর স্পিড একটু কমানো বাড়ানো করলেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। স্পিড বদল করে ড্রোন সামনে বা পেছনে ঝোঁকে, যেটাকে বলে পিচ। আবার ডানে বামে কাত হয়, সেটাকে বলে রোল। আর নিজের জায়গায় থেকেই ঘুরতে পারে, সেটাকে বলে এই 3টে মুভমেন্টই হলো ড্রোন কন্ট্রোলের মূল ভিত্তি। তো সায়েন্সের পার্টটা তো বোঝা গেল। এখন চলেন প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে ড্রোনটা ওড়ানোর জন্য তৈরি করতে হবে। একটা সেফ ফ্লাইটের জন্য কিন্তু প্রস্তুতির কয়েকটা খুব জরুরি ধাপ আছে। চলেন সেগুলো এক এক করে দেখে নিই। ড্রোনটা ওড়ানোর আগে কয়েকটা কাজ করতেই হবে। প্রথমে সামনের দুটো হাত খুলবেন, তারপর পেছনের দুটো। আর সবচেয়ে জরুরি যে কাজটা, সেটা হলো পাওয়ার অন করার আগে ক্যামেরার ওপর থেকে জিম্বাল প্রোটেক্টরটা খুলে ফেলা। এটা কিন্তু ভুললে চলবে না, নাহলে ক্যামেরার মোটরটাই নষ্ট হয়ে যেতে পারে। ড্রোনের পর এবার রিমোট কন্ট্রোলারের পালা। এটাকেও তৈরি করতে হবে। প্রথমে কন্ট্রোলারটা ফুল চার্জ দিয়ে নেবেন, তারপর ফোনের ক্ল্যাম্পটা খুলে মোবাইল ফোনটা লাগিয়ে সঠিক ক্যাবল দিয়ে কানেক্ট করে ফেলবেন। ব্যাস, সহজ। আর একদম ফাইনাল স্টেপ হলো অ্যাক্টিভেশন। এর জন্য DJI ফ্লাই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা খুললেই ও আপনাকে সব বলে দেবে। প্রথমবার ওড়ানোর আগে এটা কিন্তু করতেই হবে, কারণ এর মাধ্যমে আপনার ড্রোনের সব সফটওয়্যার লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যায়। তো প্রস্তুতি শেষ। এবার সেই মুহূর্ত, সবথেকে এক্সাইটিং পার্ট। কন্ট্রোলার হাতে নিয়ে ড্রোনটাকে আকাশে পাঠানোর পালা। কন্ট্রোলারটা দেখতে জটিল মনে হলেও কাজটা কিন্তু সহজ।
নর্মালি বাম দিকের স্টিকটা দিয়ে ড্রোনকে উপরে নিচে নেওয়া যায় আর নিজের জায়গায় ঘোরানো যায়, আর ডান দিকের স্টিকটা দিয়ে সামনে পেছনে বা ডানে বামে চালানো যায়। মনে আছে একটু আগে আমরা পিচ, রোল আর ইয়ের কথা বলছিলাম? এই কন্ট্রোলগুলো কিন্তু ঠিক সেগুলোই করে। আচ্ছা, দারুণ সব সিনেম্যাটিক শট নেওয়ার জন্য কি প্রো পাইলট হতে হবে? একদমই না। ডিজিআইয়ের জন্য একটা দারুণ ফিচার দিয়েছে, নাম কুইক শটস। এগুলো আসলে কি? এগুলো হলো কিছু অটোমেটিক ফ্লাইট মুভমেন্ট। মানে আপনি শুধু একটা বাটন চাপবেন আর ড্রোন নিজে থেকেই ড্রোনি বা সার্কেলের মতো কঠিন শটগুলো নিয়ে নেবে। কি দারুণ, তাই না? ড্রোন ওড়ানো তো হলো, কিন্তু একজন ভালো আর দায়িত্বশীল পাইলট হওয়ার জন্য আরও কিছু জিনিস মাথায় রাখা দরকার। চলেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, ড্রোনের সবচেয়ে ডেলিকেট বা সংবেদনশীল অংশ হলো এর ক্যামেরা আর জিম্বলটা। তাই যখনই ড্রোনটা কোথাও নিয়ে যাবেন, অবশ্যই জিম্বল প্রোটেক্টরটা লাগিয়ে নেবেন, আর লেন্সটা সবসময় নরম কাপড় দিয়ে পরিষ্কার রাখবেন। আর ব্যাটারির লাইফ বাড়ানোর জন্য একটা টিপস দিই। যদি অনেক দিন ব্যবহার না করেন, তাহলে ব্যাটারিটা 50 থেকে 60% চার্জ দিয়ে রেখে দেবেন। পুরোপুরি চার্জ বা খালি করে রাখবেন না। আর হ্যাঁ, পাখায় যদি সামান্যতম কোনো ড্যামেজ দেখেন, সাথে সাথে ওটা বদলে ফেলবেন, কারণ সেফটি ফার্স্ট। এখানে একটা খুব জরুরি কথা আছে। ড্রোনের যত্ন আত্মের নিয়মগুলো হয়তো সারা পৃথিবীতে একই রকম, কিন্তু ওড়ানোর আইনকানুন কিন্তু একদমই এক না। দেশ অনুযায়ী এটা বদলে যায়। যেমন ধরুন, আমাদের বাংলাদেশে ড্রোন ওড়ানোর জন্য কিন্তু প্রায় ৪৫ দিন আগে পারমিশনের জন্য আবেদন করতে হয়। তাই যেখানেই ড্রোন ওড়ান না কেন, ওড়ানোর আগে সেখানকার লোকাল আইনগুলো অবশ্যই জেনে নেবেন। নতুন পাইলটদের জন্য একটা বড় ভয় হল ড্রোন হারিয়ে ফেলা। কিন্তু এখানেও একটা দারুণ সেফটি ফিচার আছে, যেটার নাম রিটার্ন টু হোম বা আরটিএইচ। কোনো কারণে যদি সিগন্যাল চলে যায় বা ব্যাটারি একদম কমে আসে, ড্রোনটা কিন্তু জিপিএস ব্যবহার করে নিজে নিজেই যেখান থেকে উড়েছিল সেখানে ফিরে আসবে। এটা কিন্তু একটা বিশাল ভরসার জায়গা। তো একদম আনবক্সিং থেকে শুরু করে ওড়ার পেছনের সায়েন্স পর্যন্ত একটা ড্রোনের পুরো দুনিয়াটাই কিন্তু আমরা আজ ঘুরে দেখলাম। এখন প্রশ্ন একটাই, আকাশের এই বিশাল ক্যানভাসে এই টেকনোলজিটা ব্যবহার করে কোন নতুন গল্পটা বলা হবে?